আমার ছেলেকে ফিরিয়ে দিন বাবু। কোথায় আছে আপনার ছেলে? একটা গাছে ঝুলে আছে গত 1.5 বছর ধরে। গাছে ঝুলছে? আগে হ্যাঁ বাবু, গাছে। দু 27 অগস্ট একজন বৃদ্ধা মা 70 কিলোমিটারের দূরত্ব পেরিয়ে একটা থানায় গিয়ে পৌঁছন। তার অভিযোগ ছিল যে গত 18 মাস ধরে তার ছেলের দেহ একটা গাছে ঝুলছে। এমনকি দুর্বলতা ছিল এই মায়ের যে তিনি এতটা অসহায় ছিলেন, আর কেন একটা মৃতদেহের সঙ্গে এমন নির্মম ব্যবহার করা হচ্ছিল। আমাদের দেশে এখনো পর্যন্ত এমন ছোট ছোট অনেক গ্রাম আছে যার 70 কিলোমিটারের রেডিয়াসেও কোনো পুলিশি ব্যবস্থা নেই। আর এটা স্বাভাবিক বিষয় যে যেখানে আইনি ব্যবস্থা নেই সেখানে মানুষ নিজেদের আইন নিজেরাই বানিয়ে নেয়। আর এমনটাই কিছু হয়েছে এই বৃদ্ধা মায়ের সঙ্গে। আসুন বাবু, এইদিকে। মোড়ল মশাই, প্রণাম নেবেন। কি খবর বলো? মোড়ল মশাই, ওই বুড়িটার তো আর কোনো কাজই নেই। আগে তো ওর ছেলের লাশের নিচে বসে থাকতো, আর এখন ঘুরতে ঘুরতে শহরে গিয়ে ও পুলিশ নিয়ে এসছে। এটা কিন্তু মোটেও সহ্য করা যাবে না যে আমাদের পূর্বপুরুষের নিয়মকে কেউ ভাঙার চেষ্টা করবে। এই দেখুন বাবু, আমার ছেলে কাঞ্জি। আরে ও বাবু, ও বাবু, আরে ও বাবু, কি করছে? একা কাজ করছো? আরে ও বাবু, কি করছো? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ও বাবু, কি হচ্ছেটা কি? কি হচ্ছে? দড়ি খোলার আগে আপনি অনুমতি নিয়েছেন? আপনি কে? আমি ওর বড়দা হই। আমি ওর ভাই। এটা টেকপুর, এখানকার নিয়ম আপনাদের বইয়ে পাওয়া যাবে না। গ্রামে তো ঢুকে পড়েছেন, কিন্তু এখানকার ব্যাপারে নাক গলাতে দেব না। এটা এখানকার ব্যাপার। আরে কাঞ্জি আমার ছেলে, আমার ছেলে ছিল কাঞ্জি, তোদের নিজের দাদা ছিল। বাবু, আমি আমার ছেলেকে চাই। 9 মাস ধরে আমি ওকে পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছি, আর এখন দেখুন 18 মাস ধরে ওই গাছেও ঝুলছে। সবাই নিজের কর্তব্য ভুলে গেছে, এমনকি সম্পর্কটা ভুলে গেছে সবাই। আরে সম্পর্কের থেকে বড় হলো নিয়ম। হ্যাঁ, নিয়মের থেকে সম্পর্ক বড় হতে পারে না। আর মা, তুই এসবে থাকিস না বলে দিচ্ছি, শেষবারের মতো বলছি। কিন্তু তুই এবার বাড়ি যা। কোথাও যাব না আমি, ও আমার ছেলে ছিল। এই দাঁড়া।
প্রণাম। আপনাকে দেখে বেশ খুশি হলাম। আমি হলাম ব্রিজেশ্বর প্রসাদ, এই গ্রামের মোড়ল। আপনার কি সেবা করতে পারি? মোড়ল মশাই, আমরা কমপ্লেন পেয়েছি। কমপ্লেন অনুযায়ী এই বডিটাকে নিচে নামিয়ে আমাদের থানায় নিয়ে যেতে হবে। আরে আপনার জন্য তো আমি জীবনটাই দিয়ে দিতে পারি হুজুর, কিন্তু এই লাশটা তো ততক্ষণ নামানো যাবে না যতক্ষণ না এর বাড়ির লোকেরা মওতানার টাকাটা না পাচ্ছে। তার আগে তো কিছুতেই নয়, নামানোই যাবে না। মওতানা অর্থাৎ মৃত্যুর ক্ষতিপূরণ। মওতানা রাজস্থানের ভিল সম্প্রদায়ের তৈরি এমন একটা প্রথা ছিল যেখানে মজদুরি করতে করতে যদি কারো মৃত্যু হয়ে যায় তাহলে সেই জমির মালিককে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পরম্পরা একটা ভয়ঙ্কর রূপ নেয়। এখন মৃতদেহের অন্তিম সৎকার ততক্ষণ অবধি করা হয় না যতক্ষণ না ক্ষতিপূরণ আদায় হচ্ছে, আর সেই জন্যই বিভিন্ন রকমের পন্থা ব্যবহার করা হয়। আজ যখন একদিকে আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, গ্লোবালাইজেশনের কথা বলি, ঠিক তখনই অন্যদিকে আমাদের দেশে এখনো এমন অনেক গ্রাম আছে যেখানে কুসংস্কার আর মিথ্যে পরম্পরার বেড়াজাল ঘিরে আছে। আর মওতানাও এমনই এক পুরনো প্রথার নাম। কাঞ্জির ভাইয়েরাও মওতানার থেকে পাওয়া টাকার অপেক্ষা করছিল, কিন্তু এবার সেই অপেক্ষা 18 মাস ধরে চলছে। এ কাঞ্জি মারা গেল কি করে? ও তো নেশাখোর ছিল। নেশার ঘরে ও যে কখন কি করত কিচ্ছু জানা নেই। ওই নেশার অভাবের কারণেই আত্মহত্যা করতেও বাধ্য হয়েছিল। আমি একজন মায়ের কি যন্ত্রণা সেটা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু কি করব, পূর্বপুরুষের আমলের রীতিনীতি ভাঙি কি করে? এরা সবাই মিথ্যে বলছে বাবু। আমার ছেলে আত্মহত্যা করতেই পারে না, কখনই পারে না। আরে আপনি তো গ্রামের মোড়ল, আপনার অন্তত এইটুকু মাথায় বুদ্ধি থাকা উচিত। উল্টে আপনি এদেরই সঙ্গ দিচ্ছেন, সহযোগিতা করছেন আর আইন ভাঙছেন। আপনি যে আইনের কথা বলছেন না দারোগা সাহেব, সেটা 70 কিলোমিটার দূরে আপনার থানার সীমাতেই শেষ হয়ে যায়। এই গ্রামটাকে আমার বাপ ঠাকুরদার নিজের হাতে তৈরি করেছেন, আর এই গাঁয়েতে তাঁদেরই আইন চলেছে চিরকাল, আর তাদের আইনই চলবে। আর যদি আপনি কাউকে ধরতে চান, যান গিয়ে ওই রতনকে ধরুন। রতন? এই রতনটা আবার কে? ও হলো সেই শয়তান যার জন্য কাঞ্জি মারা গেছে। ও ওর জমিতেই কাজ করত, দিন রাত ওর উপর অত্যাচার করত, এমনকি মারধর পর্যন্ত করত। নিখোঁজ হয়ে যাবার একদিন আগে পর্যন্ত ওর জমিতেই কাজ করেছে। ওই ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, আর এই মওতানা দেবার সময় গ্রাম ছেড়ে পালিয়ে গেল। বেটা বদমাইশ কোথাকার, হ্যাঁ? বেটা ফাঁকিবাজ, তোকে আমি কিসের জন্য টাকা দিই? ঘুমানোর জন্য? আজ আমি তোকে ততক্ষণ মারবো যতক্ষণ না তোর শরীর থেকে রক্ত আর তোর এই ঘুমানোর বদভ্যাস শেষ না হয়ে যায়। বল বল, আর ঘুমাবি? আজকের পর থেকে যেন তোকে দেখতে না পাই। বেটাকে এখান থেকে দূর করে দে। আগে আমি যে টাকা পাই সেটা আমাকে মিটিয়ে দিতে হবে, তারপর যাব। টাকা পয়সার কথা তো তুই বলিসই না কাঞ্জি। তুই আমার এত ক্ষতি করে দিয়েছিস না, উল্টে আমি তোর কাছ থেকে অনেক টাকা পাবো। দেখুন, আমি যে টাকা পাই আমি সেই টাকাটাই চাইছি, না হলে আমি মরবার পর আমার লাশকে সেই টাকা দিতে হবে। কাঞ্জির আত্মহত্যা করার মূল কারণ ছিল এটাই। সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়েছিল, ধারে ডুবে গেছিল, আর রতনের অত্যাচার কদিন সহ্য করতে। এই রতনকে পাওয়া যাবে কোথায়? ভবানী মান্ডিতে পালিয়ে গেছে, কিন্তু এখন ওর বাড়ি আর জমি এখানেই আছে। কতদিন পালিয়ে থাকবে ও? একদিন না একদিন আসতেই হবে। আর যতক্ষণ না রতন ফিরে এসে টাকা মানে মতানা না দিচ্ছে, ততক্ষণই লাশটা এইভাবে গাছে ঝুলবে। এটাই আমাদের গ্রামের নিয়ম। একটা নিয়ম আমাদেরও আছে, আমরাও যারা ভুল করে তাদের এইভাবে ঝুলিয়ে দিই ফাঁসিতে। এই কাঞ্জির সঙ্গে যা সব হচ্ছে না, ভুল হচ্ছে। শোনো, এই কেসটা কিন্তু শুধুমাত্র ছোট গ্রামে আত্মহত্যা নয়, গ্রামের লোকের কুসংস্কারও। বহু যুগ ধরে চলে আসে এই প্রথাকে এরা কোনোভাবেই ভাঙতে দেবে না।
সমস্যাটা হলো আমরা 4 জন গ্রামের লোকের সঙ্গে মোকাবিলা করতে পারবো না। যদি কাঞ্জিকে গ্রামের বাইরে বার করতে হয় তাহলে আমাদেরও গ্রামের লোকেদের সমান সমান হতে স্যার হবে। আপনি বললে এক্সট্রা ফোর্সের ব্যবস্থা করি? হ্যাঁ নিশ্চয়ই স্যার। করো, তাড়াতাড়ি ওঠো, চলো। এক্সট্রা ফোর্স তো আমরা পেয়েই যাব, বুঝলে, কিন্তু হয়তো এই প্রসেসে একটু সময় লাগবে। এই গ্রামটাও আমাদের থানা থেকে অনেকটা দূরে। তোমার কি মনে হয় কাঞ্জিকে আত্মহত্যা করার জন্য কেউ প্ররোচনা দিয়েছিল কি? হতে পারে। আরে সাহেব, কাঞ্জি একটা গোয়ার গোবিন্দ ছিল। এটা তো হতেই পারে না যে ও আত্মহত্যা করেছে। কাঞ্জিকে নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে, আর বলির পাঁঠা আমাকে বানিয়ে দিয়েছে। তাই আমাকে গ্রাম ছাড়তে হয়েছিল। আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে কাঞ্জিকে কেউ মেরে ফেলেছে? যেদিন আমি কাঞ্জিকে চাকরি থেকে তাড়ালাম, তারপরে 1 মাসও নিখোঁজ ছিল। আমি ভাবলাম ও হয়তো অন্য কোথাও কাজ জুটিয়ে নিয়েছে, আর রাত দিন মদ খেয়ে সেখানেই পড়ে আছে। আর সাহেব, হঠাৎ একদিন ওর সম্পর্কে আমি একটা খবর পেলাম। আপনি বলুন দেওয়া উচিত কিনা? কি ব্যাপার মোড়ল মশাই, আমার বাড়ির সামনে এমন ভিড় জমিয়েছেন কেন? আমরা এখানে কাঞ্জির মৃত্যুর মওতানা নিতে এসেছি। তোমার ক্ষমতা অনুযায়ী খুব বেশি নয়, ওই মাত্র 11 লাখ টাকা। আমি মতানা দিতে যাব কেন? না ওই কাঞ্জি আমার কাছে কাজ করছিল, আর না ওর লাশটা আমার জমি থেকে পাওয়া গেছে। আরে কেন বাজে কথা বলছো রতন? আমরা খুব ভালো করে জানি যে কাঞ্জি তোমার জমিতে 1 মাস আগেও কাজ করেছিল, আর যেদিন তুমি ওকে মারধর করে তাড়িয়েছিলে সেদিন থেকে ও নিখোঁজ। তুমি মেরে ফেললে কাঞ্জিকে রতন। তোমার অত্যাচারেই ও আত্মহত্যা করেছে। আর ও তোমাকে যা কিছু বলেছিল না, তার সবটা কিন্তু আমি জানি। কাঞ্জির মৃত্যুর জন্য তুমিই কিন্তু দায়ী, আর 11 লাখ টাকা তোমাকেই দিতে হবে রতন। আমি 1 টাকাও কাউকে দেব না। এটা কান খুলে শুনে নিন মোড়ল মশাই, কাঞ্জি কিন্তু 1 টাকাও আমার কাছে পায় না। কথা শেষ। আরে সাহেব, একটা বস্তায় নিজেকে কেউ বেঁধে তারপর গাছে ঝুলে কেউ আত্মহত্যা করতে পারে? আর যেখানে কাঞ্জির লাশ পাওয়া গেল, ওখানে একদিন আগেও কেন ওর লাশটা ছিল না? আর যদি সেদিনই ওর লাশটা ওই গাছে পৌঁছে থাকে, তাহলে কাঞ্জি 1 মাস ধরে কোথায় ছিল? সাহেব, এটা 100% মার্ডার। এরা সবাই আমাকে ফাঁসিয়ে আমার টাকা লুটবার চেষ্টা করছে, আর এই টাকাটা 4 জনের মধ্যে ভাগাভাগি হবে। পঞ্চায়েত, কাঞ্জির বউ আর ওর 2 ভাইয়ের মধ্যে। সাহেব, যাই হোক না কেন, এদের মধ্যেই কেউ কাঞ্জিকে মেরেছে। রতনের বয়ান এই কেসে অন্য এক মোড় দিল, কারণ ক্ষতিপূরণের টাকাই এই কেসের প্রধান কারণ মনে হচ্ছিল। সেই জন্য সেই টাকার যতজন দাবিদার ছিল, পুলিশ তাদের সবার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। বাবু, এইসব কিছু ওই পান্নার জন্য হয়েছে। আমার ছেলে কাঞ্জি ওর বউ পান্নাকে খুব ভালোবাসতো, কিন্তু হয়তো এইসব কিছু পান্নার জন্য যথেষ্ট ছিল না। আর পান্না যদি নিজেও চাইতো, তাহলে কি নিজের স্বামীকে 18 মাস ধরে একটা গাছে ঝুলে থাকতে দিত? আমার কাঞ্জির জন্য কারোর কোনো চিন্তা নেই। সবাই শুধু নিজের লাভের কথাই ভাবছে। এই কাঞ্জিকে গাছে ঝোলানোর পেছনে অনেকেরই স্বার্থ জড়িয়ে রয়েছে। পান্নার উপরে কাঞ্জির মায়ের সন্দেহ রয়েছে। রতনও পান্নার দিকে ইশারা করেছিল। এই পান্নার ব্যাপারটা একটু গোলমেলে মনে হচ্ছে। কাঞ্জি মাতাল ছিল বাবু। নেশা করার পর ও যে কি করবে তার কিন্তু কোনো ঠিক ছিল না। হতে পারে যে ও মদ খেয়ে নিজেই গাছে ঝুলে পড়েছিল। একটা লোক নিজেকে বস্তায় ভরে গাছে ঝুলিয়ে দিল আর সুইসাইড করে নিল। যতগুলো লোক এই ফালতু লজিককে সত্যি বলছে, তারা প্রত্যেকে মিথ্যে কথা বলছে। এদের সবার উপর নজর রাখো। আমি এদের কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার,
হ্যাঁ স্যার, কাঞ্জি স্ত্রী পান্না আর ওর ভগ্নিপতির মধ্যে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, এর মানে হলো কাঞ্জি স্ত্রী পান্নার চক্কর সীতারামের সঙ্গে চলছে। এদিকে দেখো কাঞ্জির লাশের এখনো শেষকৃত্যই হলো না, আর এদিকে দেখো অন্য সম্পর্কগুলো আমাদের সামনে পর্দা ছিঁড়ে বেরিয়ে আসছে। আচ্ছা, এটা কারণ নয় তো যেটা আমরা খুঁজছি? হতে পারে স্যার। একটা বিধবা তার বাচ্চাকে নিয়ে জীবন কাটানোটা যে কি কষ্টের বাবু, সেটা আপনারা বুঝতে পারবেন না। কারণ আমাদের সমাজে তো মেয়েদের ওপর কাঁধা ছিটলেই পুরুষত্ব প্রমাণ হয়। সীতারাম আমাকে পছন্দ করত, আর কাঞ্জি যাওয়ার পর আমারও কারো সাহায্যের দরকার ছিল। আমাদের দুজনের প্রয়োজন একই ছিল, আর এটাই কারণ ছিল আমাদের সম্পর্কটা শুরু হওয়ার। আর এরপরে তোমরা সম্পর্ক তৈরি করে নিলে। ও আমার খুব ভালোভাবে খেয়াল রাখে, কাঞ্জিও আমার খেয়াল রাখতো, কিন্তু সীতারাম তার থেকেও বেশি আমাদের খেয়াল রাখে, আর এটাই যথেষ্ট আমাদের জন্য। পান্নার এটাই সব থেকে বেশি ভালো লাগে যে সীতারাম ওর সব থেকে বেশি খেয়াল রাখে। এবার এটা খোঁজ নিতে হবে যে সীতারাম ও পান্নার প্রেমের কাহিনী কাঞ্জির মৃত্যুর পরে শুরু হয়েছিল না কাঞ্জির মৃত্যুর আগে। দেখুন বাবু, আমার কি লাভ হবে বলুন তো কাঞ্জি মারা গেলে? আর আমি ওর বউয়ের সাথে গত 1 বছর ধরেই আছি, মানে কাঞ্জির মারা যাওয়ার 6 মাস পর থেকেই। আর আপনি যদি জানতে চান যে কাঞ্জি আত্মহত্যা করেছে না ওর খুন হয়েছে, তাহলে এই কথাটা আপনি কাঞ্জির ভাই কেদার আর ভানুর কাছে জানতে পারবেন। কারণ লাশটা ওরাই প্রথমে দেখেছিল, আর ওরাই সারা গ্রামে বলেছিল যে কাঞ্জি আত্মহত্যা করেছে। হ্যাঁ বাবু, প্রথমে ভানু আর কেদার দেখেছিল, ওরা এসে আমাদেরকে বলেছিল, তারপরে আমরা লাশ নিয়ে রতনের বাড়ি গেছিলাম মতানার টাকা নিতে। ভানু আর প্রতাপের দুজনেরই অনেক ধার আছে স্যার। কাঞ্জির থেকে এরা এক কাটি সরেস। চল হাট। তোরা দুজনে মিলে কাঞ্জিকে ঝুলিয়েছিলিস। কাঞ্জিকে বস্তায় ভরার আগেই ও মারা গিয়েছিল। আপনি কি বলছেন? কিছুই বুঝতে পারছি না বাবু। কোনো ব্যাপার না, এসব শোনার অভ্যেস আমাদের আছে। এই কেস সলভ হোক না হোক, কিন্তু তোদের মৌতাটাতে আমাদের অংশ নিশ্চয়ই থাকবে। বাবু বাবু বাবু, আমি সব সত্যি কথা বলবো বাবু। আমাকে আমাকে মারবেন না বাবু, আমি সব কিছু বলবো। বাবু বাবু বাবু, এটা একদমই সত্যি। আমাদের অনেক ধার আছে, গ্রামের সবারই কিছু না কিছু ধার আছে বাবু। কিন্তু কিন্তু আমি কাঞ্জিকে মানিনি বাবু। তাহলে কে মেরেছে? বাবু আসলে সেদিন প্রণাম নেবেন মোড়ল মশাই। কাঞ্জিকে 3 দিন ধরে খুঁজেই পাচ্ছি না। শেষবার আপনার সঙ্গেই দেখা করেছিল। আপনিই বলুন মোড়ল মশাই। তোদের ভাইকে খুঁজে পেয়ে যাবি, তার আগে আমার সঙ্গে চল, কুয়োটা পরিষ্কার করে দিবি। চল। ঠিক আছে, তাড়াতাড়ি চল। কিন্তু বাবু, কুয়ো থেকে জল বেরোলো না, কাঞ্জির লাশ বেরিয়ে এলো। মোড়ল মশাই তখন আমাদের বললেন যে এই লাশটাই আমাদের সব সমস্যা দূর করতে পারে। আমরাও ভাবলাম যে হয়তো আমাদের ভাগ্য এই লাশটাকেই খুঁজে বেড়াচ্ছিল। মতনার টাকা দিয়ে সব ধার শোধ হয়ে যেত বাবু। আমরা কাঞ্জির লাশটাকে একটা বস্তার মধ্যে ভরে ফেলি, আর রাতের বেলা লাশটাকে ওই গাছের কাছে নিয়ে গিয়ে সেটাকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিই বাবু। শোনো, যেহেতু লাশটা মোড়লে কুয়ো থেকে পাওয়া গেছে, হতে পারে মোড়ল প্রথমে কাঞ্জিকে মেরেছিল, তারপর কুয়োর ভেতর পুঁতে দিয়েছিল। তারপরে জেনে বুঝেই ওই 2 ভাইকে কুয়ো পরিষ্কার করতে ডেকেছিল। আর যখন কুয়োটা পরিষ্কার করতে গিয়ে কাঞ্জির লাশটা পাওয়া গেল, তখনও এদেরও নিজের প্ল্যানে সামিল করে নেয়। কিন্তু কাঞ্জির সঙ্গে মোড়লের কি কানেকশন থাকতে পারে? আমাদের প্রাইম সাসপেক্ট হলো মোড়ল। এরা 2 ভাই, আর কাঞ্জির স্ত্রী পান্না। বাকি সবার তো খবর পেয়েই গেছি, বাকি থাকলো পান্না। তাহলে চলো পান্নাকেও পরখ করে দেখি। চলো। আমরা গত 2 বছরে সমস্ত কাসুন্দি ঘেটে ফেলেছি। জানতে পেরেছি কাঞ্জির লাশটাও মোড়লের কুয়োতে পোতা ছিল, যেটা বস্তায় ঢুকিয়ে আত্মহত্যা প্রমাণ করা হয়েছে। শোনো পান্না, একটু দেরি হলেও কিন্তু আমরা সত্যিটা জেনেই যাব। তাই জন্যে যদি কিছু লুকিয়ে থাকো, এখনো সময় আছে। আসলে কাঞ্জির জীবনটা শুধুমাত্র 2টো জিনিসেই চলতো বাবু। একটা হলো মদ,
আর আরেকটা হলো ধার। এটা তো খালি হয়ে গেল রে কাঞ্জি। আরো খাবি নাকি? এক কাজ কর, গিয়ে তোর বউকে ডেকে নিয়ে আয়। আমার তো খুবই খিদে পেয়ে গেছে রে। ও এখানে আমাদের জন্য খাবার বানাবে, আমি তোর জন্য মদ নিয়ে আসবো। যা তাড়াতাড়ি যা। প্রণাম নেবেন মালিক। মালিক, এই হলো গিয়ে আমার বউ। আরে দারুণ রান্না করে। সেটা তো আমি করিয়েই নেব, যেটা আমি চাই। তুই এই মদটা খা, আমি আপনার আমি ওকে রান্নাঘরটা দেখিয়ে আনি। চল। আরে যাচ্ছিস কোথায়? আমাকে খাওয়াবি না? খাওয়া। পরের দিন কাঞ্জি যখন সবকিছু বুঝতে পারল, ও সোজা মোড়লের বাড়িতে ওর সঙ্গে ঝগড়া করতে চলে গেল। আপনি কি করলেন আমার সাথে? আপনি আমাকে ঠকিয়ে আমার বউয়ের সাথে। দেখ, আরে তোকে তো আমি বলেইছিলাম যে আমার খিদে পেয়েছে। আর ওই সময় কিসের খিদে পেতে পারে বল? বল না। আরে মদ খাওয়ার পর মেয়ে ছেলের দরকার হয়, বুঝিস না কেন? হ্যাঁ, নে ওঠ ওঠ, এখানে বস বস বস। এদিকে দেখ, আর এদিকে দেখ না রে। আমার 2 লাখ টাকা তোর কাছে আছে। আমি চেয়েছি কি? চাইনি তো। আমার খিদেটা কি সেটা তো বুঝেছিস। তুই আমার খিদে মেটা, আমি তোর খিদে মেটাবো। তোকে দারুণ একটা সুযোগ দিচ্ছি। চল, এনে 20 টাকা, আর এনে মদ। আরে নে না রে, যা। কাঞ্জি আমার কথা খুব চিন্তা করত, আর ও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু মাঝে মাঝে ওই নেশা, ভালোবাসা, সম্পর্ক, মনুষ্যত্ব এই সমস্ত কিছুকে শেষ করে দিত। কাঞ্জি নেশায় ডুবে যাচ্ছিল, আর মোড়ল ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকে চুপ করিয়ে দিয়েছিল। মোড়ল রোজ আসতো, আর ও রোজ আমার সাথে আমরা ছোট জাতের লোক, আর আমাদের অত টাকা পয়সাও নেই বাবু। বেশ কয়েক মাস এরকমই চলল। কিন্তু যেদিন কাঞ্জি নিখোঁজ হলো, তার ঠিক 2 দিন আগে আমাদের এবার সব দুঃখ দূর হয়ে যাবে রে। তুই চিন্তা করিস না। দেখ দেখ, আমি মদ ছেড়ে দিয়েছি। এবার আমরা না খেতে পেয়ে মরলেও তোকে আর মোড়লের হাতে কখনো তুলে দেব না। আরে এই কাঞ্জি, তোকে মোড়ল মশাই এক্ষুনি রেখে পাঠিয়েছেন। তুই তোর বোতল তোল, আর ওনাকে ওনারটা তুলতে দে। বেরিয়ে যা এখান থেকে, আর বলে দে তোদের এই মোড়লকে আজ থেকে সব সম্পর্ক শেষ। 2 দিনের মধ্যে 2 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেবো। আজকের পর থেকে তোদের যেন এখানে না দেখি। যা বেরো। আর সেই 2 দিন কখনো আসেনি বাবু। শুধু কাঞ্জির খবর এলো। আপনারা আমার বোনকে কি জিজ্ঞাসা করছেন? জিজ্ঞেস করতে হলে ওদেরকে গিয়ে করুন, যারা এই সব কিছুর পেছনে রয়েছে। যখন কারো দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে শোষণ করা হয়ে থাকে, তখন লোকসান শুধু সেই মানুষটির নয়, বরং গোটা সমাজেরই হয়ে থাকে। কারণ এই চিন্তাধারা সমাজের সেই বিকৃত মানসিকতাকেই সামনে আনে, যেটা এখন শুধরে নেওয়ার প্রয়োজন। গ্রামের মোড়লও একই মানসিকতার শিকার ছিল। সে তার ক্ষমতা এবং পদের অপব্যবহার করে একজন গরিব মহিলাকে শোষণ করে। আর কাঞ্জি যখন তার বিরোধিতা করতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই মোড়লের হয়তো এই বিষয়টা সহ্য হয়নি। কিন্তু এই মোড়লই কি কাঞ্জিকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল?
জানিস বাবা কাঞ্জি, লোভের কাছে সব সম্পর্কই শেষ হয়ে গেছে। সবাই নিজের লাভের কথা ভাবছে, একটা মরা মানুষকে নিয়ে তামাশা করছে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি আছি তো, তোর মা। আমি কিন্তু তোকে নিশ্চয়ই মুক্তি পাওয়াবো, তুই চিন্তা করিস না। এগুলো কি সরে করছেন? যান, সরে যান, এভাবে সরে যান, পিছিয়ে সরে থাকো যান, না। বলছি। এভাবে পিছিয়ে পিছিয়ে থাকো, থাকো, পিছিয়ে থাকো। এই, এই, সরে যান, সরে যান, সরে যান। আস্তে 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 নামাও, আস্তে আস্তে এটা ভালো করে বস্তায় বাঁধো। মাসিমা, পোস্টমর্টমের পরে আপনার ছেলেকে আপনার হাতে তুলে দেওয়া হবে। আর এটাও হতে পারে যে ততদিনে খুনিও আইনের হাতে ধরা পড়বে। হুম? আইনের হাত তোমাদের এই ভঙ্গুর নিয়মের থেকে অনেক লম্বা, মোড়ল। সূর্যবান, ইয়েস স্যার। মোড়লের জন্য পঞ্চায়েত ডাকো, একে তুলে নিয়ে যাও। আমাদের লাশ লুকোনোর জন্য কুয়োর দরকার পড়ে না, মোড়ল। নিয়ে যাও একে। চলো নিয়ে যাচ্ছে, কি ব্যাপার বলো তো? পুলিশ নিয়ে যাচ্ছে। দেখুন দারোগা বাবু, আমি কাঞ্জিকে খুন করিনি, আপনিই বলুন না। ওই কাঞ্জি ভিখিরির বাচ্চা, রোজ এসে আমার কাছ থেকে ও 20 টাকা নিয়ে যেত। 2 লাখ টাকা কি করে শোধ দিত? আরে ওর বউটা মিথ্যে কথা বলছে, ও ওর ছোট ভাইকে বাঁচানোর চেষ্টা করছে। ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। শয়তান কোথাকার, তুই আমার বোনকে মোড়লের কাছে, তোর এত বড় সাহস! মোড়লের কাছে পাঠিয়েছিলি। আমার সাথে যে কাঞ্জির বউয়ের একটা সম্পর্ক ছিল সেটা ওর শালা জেনে গেছিল, সেই জন্যই ও কাঞ্জিকে মেরেছিল। এই উপেন্দ্র, তুই এখানে বসে বসে তাস খেলছিস আর পুলিশ তোকে খুঁজে বেড়াচ্ছে সারা গ্রাম। তাড়াতাড়ি পালা এখান থেকে, না হলে মেরে তোর আমাকে ফাটিয়ে দেবে। আমি তো কিছু করিনি। দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া বলছি। আমার পালাচ্ছিস? ধর 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 ধর, চল, দাঁড়া বলছি। কি মনে হয়েছিল তোর আমাদের হাত থেকে বেঁচে পালাবি? আমি ওকে মারিনি বাবু। আরে কাঞ্জিকে খুন করে কি আমি আমার নিজের বোনকে বিধবা করবো নাকি? না, কিন্তু হ্যাঁ, আমার প্রচন্ড রাগ হয়েছিল যখন আমার বোনের সঙ্গে ওই মোড়লের ব্যাপারটা শুনলাম। কিন্তু আমি জানতাম ওকে মেরে ফেললো কোনো লাভ হবে না। আমার বোন একটা চোরাবালিতে ফেসে গিয়েছিল ওই কাঞ্জির কারণে, তাই ওর সঙ্গে কথা বলা আমি বন্ধ করে দিয়েছিলাম। নিখোঁজ হয়ে যাওয়া 2 দিন আগে কাঞ্জি আমাদের বাড়িতে আসে। আমি মদ ছেড়ে দিয়েছি ভাই, আমাকে বিশ্বাস কর। না খেয়ে মরবো, কিন্তু আর কোনোদিন মদ ছোবো না। আমি দিব্যি করেছি রে, 2 দিনের মধ্যে 2 লাখ টাকার জোগাড় হয়ে যাবে। আমি গিয়ে মোড়লকে ফেরত দিয়ে দেবো। পান্নাকে আর ওখানে যেতে হবে না, ভরসা কর আমাকে, আমি একদম সত্যি বলছি। এরপরও নিখোঁজ হয়ে যায়, আর তারপর একদিন গাছ থেকে ওর লাশটা ঝুলতে দেখা যায়। আমরা তো ভেবেছিলাম ও হয়তো আত্মহত্যা করেছে, যাতে মতানা থেকে পাওয়া টাকা দিয়ে আমার বোনের জীবনটা ঠিক হয়ে যায়। আমি ঘুণাক করে এটা টের পাইনি যে ও আত্মহত্যা করেনি, বরং ওকে মেরে ফেলা হয়েছে।
বুঝলে, হয়তো কাঞ্জি এখানে এসেছিল কারুর কাছ থেকে 2 লাখ টাকা নিতে, আর ওকে মেরে দেওয়া হয়। হতে পারে স্যার। স্যার, কাঞ্জির অটোপসি রিপোর্ট এসে গেছে। স্কালে ক্র্যাক আছে। কাঞ্জির মাথায় কেউ আঘাত করেছিল। মার্ডার ওয়েপনটা ভারী আর ছুঁচলো, হাতুড়ি বা ওই জাতীয় কোনো জিনিস স্যার। একটা কাজ করো, কাঞ্জির আশেপাশে যতগুলো লোকের সঙ্গে ওর সম্পর্ক ছিল সবার বাড়িতে তল্লাশি করো। এদেরই কারুর বাড়ির মধ্যে থেকে মার্ডার ওয়েপেন পেয়ে যাব, আর মার্ডার ওয়েপেন পাওয়া মাত্রই আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর একটা কথা, কাঞ্জি মারা যাওয়ার দিনে ওর পরিচিত সবার কল রেকর্ড চেক করো, এমনকি গ্রামের পিসিও ল্যান্ডলাইন যা আছে চেক করো, ওই দিনের সমস্ত কল ডিটেলস। বিশ্বাস করো, এই কেসটা আমরা খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। সীতারাম, তুই প্রার্থনা কর যে এই হাতুড়ি আর কুড়ুলগুলোতে রক্তের দাগ যেন না পাওয়া যায়, না হলে ও তো মরার পরে ঝুলেছিল, তোকে জ্যান্তই ঝুলিয়ে দেবো। চলো সব। স্যার, রিপোর্ট এসে গেছে। লোহারের ওখান থেকে পাওয়া কুড়ুলে ব্লাড ট্রেস পাওয়া গেছে, যেটা কাঞ্জির ডিএনএর সাথে ম্যাচ করছে। কি? বাবু, এই কুড়ুলটা তো আমাকে সীতারাম এসে বেঁচে গেছিল। তুই কি করে বুঝলি যে এতগুলো জিনিসের মধ্যে এটাই সীতারাম তোকে বেঁচেছিল? বাবু, আমি তো এখানকার মিস্ত্রিদের ছোটখাটো জিনিস তৈরি করি, কখনো কুড়ুল তৈরি করিনি। কুড়ুলটা ভারী ছিল তাই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম গলিয়ে নেব। স্যার, কল রেকর্ডস এসে গেছে। হত্যার দিন কাঞ্জি আর সীতারামের মধ্যে কথা হয়েছিল। ঠিক সেই রাতেই সীতারামের মোবাইল লোকেশন ওই জায়গাতেই অ্যাক্টিভ ছিল, কুয়োর পাশে। আর লোহারের কাছে পাওয়া কুড়ুলটাও সীতারামেরই স্যার। এর মানে হলো সীতারামই কাঞ্জিকে মেরেছে। এতদিন ধরে এদিক ওদিক ছোটাচ্ছিস, আমাদের বোকা ভাবিস না নিজেকে বেশি চালাক মনে করিস? আমি বলছি সব সাহেব, সব বলছি সাহেব। বল। আমি মেরেছি কাঞ্জিকে সাহেব, আমি মেরেছি কাঞ্জিকে। ভাই সাহেব, নরেন্দ্রর লাশটা রাজদ্বীপের জমি থেকে পাওয়া গেছে। নরেন্দ্র রাজদ্বীপের জমিতে কাজ করত। এখন রাজদ্বীপকে নরেন্দ্রর বাড়ির লোককে 8 লাখ টাকা মওতানা দিতে হবে। দিতেই হবে।
এটা সত্যি যে আমি কাঞ্জিকে খুন করে ফেলেছি। আমি কিছু বুঝতে পারছিলাম না সাহেব, আসলে বুঝতে পারছিলাম না কি করব আমি। আমাদের দেশ তার পৌরাণিক কথা, সংস্কৃতি আর রীতি রেওয়াজের জন্য পরিচিত। আর এই রীতি রেওয়াজ সমাজ আর মানুষের ভালোর জন্য তৈরি হয়েছিল, কিন্তু আজ কিছু মানুষ লোভের বশবর্তী হয়ে এই সব রীতি রেওয়াজের অপব্যবহার করে চলেছে। আর শুধু এই কারণেই মত আনার মতো একটি প্রথা আজ একটা ব্যবসায় পরিণত হয়েছে। এমনকি মানুষ নিজেদের ঝামেলা তথা শত্রুতাকে মেটানোর জন্য মত আনার ব্যবহার শুরু করেছে। মত আনার ব্যবহার শুরু হয়েছিল গরিব পরিবারকে আর্থিক সহায়তার জন্য, কিন্তু আজ মত আনার মতো প্রথা আমাদের দেশকে ঘুণ পোকার মতো শেষ করছে। রাজস্থান হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2015 ফেব্রুয়ারির মধ্যে যদি এই কুপ্রথার সমস্যা শেষ করার জন্য রাজস্থান সরকার নতুন কোনো আইন প্রণয়ন না করে, তাহলে রাজস্থানকে পিছিয়ে পড়া রাজ্য হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজও এমন অনেক গ্রাম রয়েছে যেখানে এসব প্রথা চলছে। সীতারামকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 201 ধারায় প্রমাণ লোপাটের জন্য, 203 নম্বর ধারায় তদন্তকে মিসলিড করার জন্য আর 120 বি ধারা অনুযায়ী ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রামের মোড়লকে 201 আর 203 ধারার সঙ্গে সঙ্গেই 376 নম্বর ধারাতেও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সীতারাম যে শিক্ষা পেয়েছে সেটা আমাদেরও একটা শিক্ষা, যে অপরাধের সাহায্য নিয়ে কখনো নিজের লোভ পূরণ করা যায় না, কারণ এতে একজনের নয় বরং অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।